আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্পে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে, মারা যাবে 2 লাখের উপরে মানুষ, বলছে রাজু। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ। সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয়, জানালেন আইন উপদেষ্টা। 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে। এবং রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে, বললেন বদিউল আলম মজুমদার। চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত, ডক্টর ইফতেখারুজ্জামান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকায় 6.9 মাত্রা ভূমিকম্প হলে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে প্রায় 2 লাখের বেশি মানুষ প্রাণ হারাবেন বলে ধারণা করছে সংস্থাটি। রাজধানীতে এক সেমিনারে ভয়াবহ পরিস্থিতিতে দ্রুত জরুরি প্রকল্প হাতে নিয়ে শহরের প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় ভবন নিরীক্ষায় শুধু রাজুকের উপর নির্ভর না করে বেসরকারি সংস্থাকেও এতে যুক্ত করার জন্য গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শুক্রবারের মৃদু মাত্রার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে প্রাণ হারান অন্তত 10 জন, আহত হন 6 শতাধিক মানুষ। ওই কম্পনে এখনও জনমনে বিরাজ করছে আতঙ্ক। এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞ সহ অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রাজুক। সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়, রাজধানীতে দিনের বেলা মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে 8.5 লাখ ভবন ধসে মারা যেতে পারে 2 লাখের বেশি মানুষ। আর সিলেটে ডাউকি ফল্টে 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 40,935টি ভবন ধসে পড়তে পারে। আর্থিক ক্ষতি হতে পারে অন্তত 25 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের এখানে আপটেক হবেই, সেটা কালকে হবে না আজকে হবে, সেটা আসলে তর্কে না যে আমাদের ওই জিনিসটা মাথায় রাখবো যে একটা বড় হয়ে গেছে, উই আর শকড, এবং এটা আশ্বস্ত করে এবং সামনে আমাদের প্রিপারেডনেস ছাড়া আসলে কোনো উপায় নেই। কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে, কিন্তু একটা খারাপ একটা হয়তো ভালো কোয়ালিটি হতে হবে। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। সো দ্যাট ইজ দ্য ক্র্যাশ প্রোগ্রাম উই হ্যাভ টু টেক ফর দ্য নেক্সট কাপল অফ মান্থস অর ইয়ার্স। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি সুউচ্চ ভবন নির্মাণের চিন্তা পরিহার করা দরকার। নগরের মধ্যে কোথায় অতি ঘন নগর হবে, কোথায় নগর হবে কিন্তু সেটা অল্প ঘন, সেটা আবার মাটির কোয়ালিটির সাথে জিওলজিক্যাল স্ট্রাকচারের সাথে মিল রেখে সেই নগরায়ন করতে হবে। বাংলাদেশের নগরায়নের প্রক্রিয়াতে ধারায় এই যে জিওলজিক্যাল ক্যারেক্টারকে আমলে নেওয়ার বিষয়টা প্রায় অনুপস্থিত। এ সময় রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, যেসব কর্মকর্তা ঢাকায় অবৈধ ভবন নির্মাণে বাড়িওয়ালাদের সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি 200 স্কোয়ার ফিট এক ফ্ল্যাটে একটা জায়গা বেশি পাবো। অভিযান চলবে, সচেতনতা চলবে, এবং নতুন করে রাজুক চিন্তা করছে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, সেখান থেকে আমরা এই কাজটা করতে চাই। অনুষ্ঠানে পুরান ঢাকা সংস্কারের উদ্যোগ আবারও নেয়ার পরামর্শ দেন সরকারের উপদেষ্টারা। অ্যাসেসমেন্টের জন্য লিস্ট করে বলে দিই যে এই ফান্ডকে আমরা বললাম, এখানে যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এগুলো আমরা আনা শুরু করি, তাহলে 6 মাসে 1 বছরে সেই ক্রয় প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না। সেখানে প্রসেস ইজি করে রাজ্যকে একটু বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে। ভূমিকম্প মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়, এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। সভায় সব শ্রেণী পেশার মানুষকে ভূমিকম্পে নিরাপদ থাকার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
দেশের সামগ্রিক ভূমিকম্প প্রস্তুতি জোরদারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি, দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান সক্ষমতা, উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং জরুরি সাড়া প্রদানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভূমিকম্প মোকাবেলায় ভবনের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সক্ষমতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। এ সময় গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করে তারা বলেন, সংবাদকর্মীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার তাগিদ দেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, উল্টো তারাই উদ্যমী হয়ে পকেটে ঢুকে যায়। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিক জীবনে স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। এ সময় বিগত 15 বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে আলোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনীতিকরা। সাংবাদিকতার সংজ্ঞা তৈরি করা দরকার, সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনলিস্টমেন্ট দরকার, রেজিস্ট্রেশন দরকার, এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদাপূর্ণ জীবনের, তেমনি আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার। এই যে এত বড় সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে? এখনো যেগুলো আপনারা বলছেন নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলবেন, বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই ছাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে, সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে। এদিকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নানা বাধার কথা উঠে আসে আলোচনায়। গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি, ওয়াচডগ বলি, কিন্তু গণমাধ্যমে এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় নেই। সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি? সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? এ সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য সাংবাদিকরাও কিছুটা দায়ী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিকরা নিজেরাই নানা দলের হয়ে বিভিন্ন ইউনিয়ন গড়ে তুলছে। স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেটাকে তৈরি করতে চাই। সেই জন্য আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। সাংবাদিকদের পারিশ্রমিক এবং যথাযথ সম্মানী প্রাপ্তিতে আইনি অধিকার প্রয়োজন বলে জানান শীর্ষ রাজনীতিবিদরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের জন্য সব ধরনের নিবন্ধনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যাতে তারা নিজেদের বলিষ্ঠতা বজায় রাখতে পারেন। ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয় সংস্কৃতি যেন এদেশে আর ফিরে না আসে সে কারণেও এই আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন। যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএসএ এর মাধ্যমে, তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন, এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম সভা সমাবেশে না, তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন। তো নর্মস ভুলে যে
নাগরিককে হেয় প্রতিপন্ন করছেন, বিভ্রান্ত করছেন মানুষকে। এইটার থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন, যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে। ন্যারেটিভটা হলো, আমি বিশ্বাস করি যেটা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন, নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন, যৌথভাবে আপনারা করেন। দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই। রাজনৈতিক দলগুলোর একটি অংশ অপরাধ কাণ্ডে জড়িয়ে যাওয়ায় নতুন বন্দোবস্তের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে এই আক্ষেপ জানান তারা। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের মতে 5 আগস্টের পর কতিপয় ব্যক্তির চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচনী অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বেশিরভাগ নেতাকর্মী নিজের পয়সা থেকে, নিজের পকেট থেকে ব্যয় করে দলও করছে, জেলেও গেছে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, বর্তমান আরপিও দিয়ে ভোট বাণিজ্য ঠেকানো সম্ভব নয়। এই যে এখন যে সমস্ত পোস্টার প্রচারণা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ব্যক্তি, এই খরচটা কোথায় আসবে, এর উৎসটা কোথায়, সেগুলো যদি আমি লিগাল করে দেওয়ার জন্য আইনের মধ্যে ঢুকাই দিই, হ্যাঁ, এটা লিগালি তারা এই সোর্স থেকে নিতে পারবে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 5 আগস্ট বিকেল থেকে বড় বড় রাজনৈতিক দলের কেউ কেউ যা করছেন তা রীতিমতো পুরনো ধারার ধারাবাহিকতা। 5 তারিখ বিকেলবেলা সারা দেশে অলমোস্ট উইদাউট এক্সেপশন দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, পরবর্তীতে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য সয়লাভ হয়েছে। এর মধ্যে কারা জড়িত ছিল? আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস who were victims of the movement at the cost of 1200 lives. সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আক্ষেপ করে বলেন, নির্বাচন সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশ আমলে নেওয়া হয়নি আরপিওতে। মনোনয়ন বর্জ্য হলো আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ এবং বড় উৎসাহ, বড় কারণ, এবং এর মাধ্যমে কিন্তু রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে এবং বস্তুত রাজনীতিটা এখন ব্যবসা। এবং আমার কাছে প্রশ্ন, আসলে আমাদের দেশে রাজনৈতিক দল আছে কিনা, রিয়েলি রাজনৈতিক দল আছে কিনা? আমাদের কতগুলো দল আছে যেগুলো একটা ব্যবসায়িক সিন্ডিকেট। বক্তারা বলেন, রাজনীতির জাদুর কাঠির জোরে জনপ্রতিনিধিদের সম্পত্তি বাড়ে লাফিয়ে লাফিয়ে। এই অপসংস্কৃতি চালু রেখে নতুন বন্দোবস্তের আশা নিরাশায় রূপ নিতে যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে ভারত জাতীয় পার্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাতে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে দলে টানছে একটি দল। সংস্কার পক্ষে সমমনা দল নিয়ে দ্রুত অ্যালায়েন্স গঠন করা হবে বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 দিনব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে তথ্য জানাতেই এই সংবাদ সম্মেলন। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগের যে অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল, তারা জাতীয় পার্টির মাধ্যমেই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। সেজন্য নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা জুগিয়েছে, আমাদের বিগত ভোটবিহীন, মানুষের অংশগ্রহণবিহীন নির্বাচনকে যারা বৈধতা উৎপাদন করেছে, এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শুধু 24-এর গণহত্যা নয়, 71-এর গণহত্যার দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা 24-এর জেনোসাইডের জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, 71 সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল, আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে,
উইমেন রয়েছে, লেবার রয়েছে, তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন, তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করেন না কেন, নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে। নতুন বাংলাদেশ গড়তে সমমনা দল নিয়ে দ্রুতই নতুন জোট গঠন করা হবে বলে জানায় এনসিপির নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চ্যালেঞ্জ হলেও ইসিকে নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসাথেই হয়, তবে এতে খরচ বাড়বে। এজন্য তফসিল ঘোষণা পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশে এ পর্যন্ত 3 বার গণভোট হয়েছে, যার শেষটা ছিল 1991 সালের 15 সেপ্টেম্বর। অর্থাৎ যাদের বয়স 52 বছরের কম তারা কখনো গণভোট দেননি। তাই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই ভোট নিয়ে জটিলতার আশঙ্কা করছেন অনেকেই। চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচন কমিশনারও। তবে অর্থ উপদেষ্টা বলছেন, পৃথিবীর বহু দেশে এভাবে ভোট হয়, তাই বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে, আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। অর্থাৎ একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো, তাই না? আপনার রেফারেন্ডাম আর হিসেব ভোট তো একদিনই হয় অনেক দিন। আগামী নির্বাচনে খরচের জন্য বাজেটে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার, কিন্তু সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে করতে আরও টাকার প্রয়োজন হবে। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো বাজেট দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানে তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। তিনি জানান, সব ভোট কেন্দ্রে নয়, শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হবে। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কি কি সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওদের পুলিশ, বিজিবি আছে। তিনি আরও জানান, চালের দাম বাড়তে থাকায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালটা নন বাসমতি ভারত থেকে আসবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 2027 সালের জুলাইয়ের মধ্যে দেশের সব ব্যাংক, এমএফএস, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, লেনদেনের স্বচ্ছতা আনার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এতে লেনদেনের স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, বাড়বে রাজস্ব আদায়। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গেটস ফাউন্ডেশনের মোজালুপের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। We are still dependent on the cash. Cash is not going to take us there. Cash is limited, cash is corruption prone, cash is hiding things, is the instrument to hide things. It is opaque, it's not transparent, it's we have to move out of it. So the way to do it is to move towards the cashless society and towards the interoperable payment system that makes every transaction from anybody to everybody.
এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় সংবাদ সংস্থা ANI কে জানান, আগামী 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, এটির নির্মাণ শেষ হতে 3 বছর লাগবে। বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। বর্তমানে এই ঘোষণাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি। তিনি অভিযোগ করেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবারে জানিয়ে দেব খেলার খবর। চাইনিজ তাইপেকে 35-28 পয়েন্টে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। 2012 সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল ভারত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধে 20-16 পয়েন্টে এগিয়ে ছিল ভারত। বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। শেষ পর্যন্ত 35-28 পয়েন্টের জয়ে টানা দ্বিতীয়বার নারী কাবাডির বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারত। এর আগে চাইনিজ তাইপের কাছে হেরে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে স্বাগতিক বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বীর রুদ্ধশ্বাস লড়াই আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে মোহামেডান। দুই প্রতিদ্বন্দ্বীর মর্যাদার এই ম্যাচ ঘিরে টান উত্তেজনা ছিল খেলার মাঠ এবং দর্শক গ্যালারিতে। হাই ভোল্টেজ এই ম্যাচের 20 মিনিটে রহিম উদ্দিনের গোলে লিড নেয় মোহামেডান। 32 মিনিটে ঘানার ইলিকিকে এনামুয়েল মোহামেডানকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে খেলার 58 মিনিটে স্যামুয়েল বোয়েটেং সাদা কালো জার্সিধারীদের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন। 3 গোলে পিছিয়ে থেকে আবাহনী খেলায় ফেরে 73 মিনিটে পাপুল সিং এর কল্যাণে। 78 মিনিটে শেখ মোরসালিন আরও একটি গোল করলেও আবাহনীর পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকায় 6.9 মাত্রা ভূমিকম্পে 8.5 লাখেরও বেশি ভবন ধসে পড়বে, মারা যাবে 2 লাখের উপরে মানুষ, বলছে রাজুক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা ও করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ। গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের। গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ। সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, জানালেন আইন উপদেষ্টা। 5 বছরের মধ্যে মামলার জট 50% কমে যাবে। এবং রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বললেন বদিউল আলম মজুমদার। চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত, ডক্টর ইফতেখারুজ্জামান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।